बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো একই বিষয়ে, নিউজ সেন্টার এবং বিবিসির যৌথ প্রযোজনায় যে নাটক গতকালকে মুক্তি পেয়েছে, সেই বিবিসির তথাকথিত জুলাই সন্ত্রাসের রিপোর্ট নিয়ে। গতকালকের পরে আজকে যে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব বা আলোকপাত করব সেটা হচ্ছে যে বিবিসির মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংবাদ সংস্থা, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে কতটা নির্লজ্জভাবে, কতটা নীতি নৈতিকতাহীন সাংবাদিকতা করেছে। দেখেন, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যে এই যে ভিডিও বা যে অডিও তারা মাননীয় প্রধানমন্ত্রীর কথোপকথন হিসেবে প্রচার করছে, এটা হয় ফেক, ভুয়া, অথবা এ ধরনের কিছু কথা মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে 1 জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর জঙ্গলি হামলার সময় ওরা যখন জিম্মি করেছিল, তখন একটা অপারেশন করা হয়েছিল যৌথ বাহিনী নেতৃত্বে, সেনাবাহিনী সহ, সেনাবাহিনী, র্যাব, পুলিশ যৌথ বাহিনীর নেতৃত্বে একটি অপারেশন, এটার নাম দেওয়া হয়েছিল অপারেশন থান্ডার। ওই অপারেশনটা মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন সারা রাত সজাগ থেকে, উনি তো যে কোনো দুর্ঘটনা, আগুন লাগুক, যাই লাগুক, যদি রাতের বেলায় কোনো ঘটনা ঘটে, ওইটার সমাপ্ত না করে, ওইটার সমাপ্ত মনিটর করে কোথায় কাকে কি বলতে, একদম রুট লেভেল পর্যন্ত উনি কথা বলে লোকজনকে নির্দেশনা দিয়ে তারপর ব্যবস্থা নেয়। হলি আর্টিজানের বেলায় একই ঘটনা ঘটেছে। উনি সারা রাত, এমনকি দুপুর 1টা পর্যন্ত, সারা রাত সজাগ থেকে দুপুর 1টা পর্যন্ত উনি ঘুমাননি। তো ওই রকম সময়ে এরকম একটা কথোপকথন হতে পারে যদি আগে পিছের বাকি অংশটুকু শোনা যায়। এখন তো যেহেতু আওয়ামী লীগ সরকারে নাই, তো সরকারের যে সমস্ত আর্কাইভগুলি আছে, এই সমস্ত জিনিস সংরক্ষণ করার জন্যে, সেগুলি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে মুহূর্তের মধ্যে বলে দেয়া যেত আর কি। এখানে এই মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে এনে এটার মধ্যে ঢুকানোর আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা হয় ফেক, ভুয়া, অথবা ওই হোলি আর্টিজানের সময় কোনো অনেকের সাথেই কথা বলেছে প্রধানমন্ত্রী, তারই একটি অংশ হতে পারে। এখন বিবিসি যে ইয়ার শটের সাথে এটা যাচাই বাছাই করেছে যে এটা সঠিক কিনা, এটা এআই দ্বারা করা কিনা, এটা এডিট করা কিনা, সেই ইয়ার শট কিন্তু বলেছে এটা এআই হওয়ার সম্ভাবনা কম, কিন্তু পুরোপুরি নিশ্চিত না। এক্সকিউজ মি। তার মানে হচ্ছে তারা কিন্তু নিশ্চিত করেনি যে এটা এআই না, এটা সঠিক
ন্যাচারাল। দেখেন, এই গত 3 দিন আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ভয়েস, তাকে তার লেখা নকল করে 3টা দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে মেসেজ পাঠানো হয়েছে। পুরোটাই এআই দ্বারা তৈরি, এত নিখুঁত, ধরতেই পারে না। আমেরিকার পৃথিবীর হাইয়েস্ট টেকনোলজি যেখানে সেট করা আছে, এনটি এআই ইনস্ট্রুমেন্ট যেখানে সেট আপ করা আছে, তাদের পক্ষেও এইটা যাচাই বাছাই করতে পরে কাউন্টার যখন আসছে, তখন ওইসব পররাষ্ট্রমন্ত্রীরা যখন এটা রিপ্লাই করেছে, তখন ধরা পড়েছে যে না, আমরা তো এই ধরনের কোনো কিছু, বা রুবিও তো এই ধরনের কোনো কমিউনিকেশন করেনি। কিন্তু ঘটনা ঘটে গেছে। আরো 3 মাস আগে, মে মাসে, FBI সরকারের প্রত্যেক ডিপার্টমেন্টকে, আমেরিকার সব ডিপার্টমেন্টকে সতর্ক করে দিয়েছে এই দ্বারা সবকিছু করা সম্ভব। এমন এমন বিষয় আছে, এটা অনেক রকমের যাচাই বাছাই না করলে এটা কি জেনুইন নাকি ডুপ্লিকেট বা এআই বোঝা সম্ভব না। সো এই এখন এত নিখুঁতভাবে এসব কাজগুলো করতে পারে। সো ডক্টর ইনুস সেন্টার এবং বিবিসি, এই 2 জনের যৌথ প্রযোজনায় যে নাটকটা প্রচারিত হয়েছে গতকালকে, এখানে আরেকটি অংশ আছে। সেই অংশটা হলো অনেক লম্বা। দেখেন, আমি আরেকটি কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে DW, ডয়েচে ভেলে, জার্মান সরকারি সংবাদ মাধ্যম, বিশ্বব্যাপী পরিচিত। তারাও এরকম 2 নাম্বারই মাঝে মাঝে করে, সেগুলি তাদের অপোজিশন কান্ট্রি বা যেগুলি আছে সেগুলির জন্য করে, যেমন রাশিয়া, উত্তর কোরিয়া, এই সমস্ত দেশের জন্য, বেলারুশ। ডয়েচে ভেলে এখানে এই গতকালকে বিবিসি রিপোর্টে 2টা অংশ, একটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর অংশ, আরেকটা হলো মূল নাটকের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে যে এগুলি সব তার নির্দেশে হয়েছে, এই হত্যাকাণ্ড, এটাকে প্রুভ করার জন্য। আর যে নাটকটা ছিল, পুরো নাটকটা, সেটা হলো যাত্রাবাড়ি কেন্দ্রিক। ডয়েচে ভেলে করেছে কি, তারা যাত্রাবাড়ির ঘটনাটা তারা প্রকাশ করেছে বা তাদের মাধ্যমে ডয়েচে ভেলেতে প্রচার করেছে, কিন্তু তারা কিন্তু প্রধানমন্ত্রীর যে অংশ, সেটা কিন্তু তারা প্রকাশ করেনি বা প্রচারও করেনি। আমার প্রশ্ন হলো, ডয়েচে ভেলে কেন প্রধানমন্ত্রী এরকম একটা চুম্বক, একটা সারা জাগানো ঘটনা, প্রধানমন্ত্রী হুকুম দিচ্ছে গুলিগালা করার জন্য যাকে যেখানে পাই, সেটা কেন তারা তাদের ওয়েবসাইটে ছাপলো না? এটাই হচ্ছে $1 বিলিয়ন কোশ্চেন। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। যারা আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যারা বিভিন্ন যেভাবে লেখালেখি করেন, এই প্রশ্ন আপনারা তুলেন। তার মানে ডয়েচে ভেলে, বিবিসির এই তথ্য উপর নির্ভর করেনি, তাদের কাছে সত্য বলে মনে হয়নি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ক্লিপটা জেনুইন, উনি সেটা বলেছে, এই জন্য তারা এটা প্রকাশ করেনি, প্রচার করেনি। যাত্রাবাড়ির ঘটনাকে যেভাবে সাজানো হয়েছে, দেখেন, যাত্রাবাড়ির ঘটনাটা বিবিসি নিজেই উল্লেখ করেছে 2:43 থেকে শুরু হয়েছে ঝামেলা ওখানে। ইনফ্যাক্ট ওখানে তো ঝামেলা চলতেছে আরো 7 দিন আগের থেকে। দ্যাট ইজ দি অনলি পয়েন্ট যেটা
এক ধরনের নিয়ন্ত্রণের বাইরে কোনো রকম তাকে ঠেকিয়ে রাখা হয়েছে, কারণ ওখানে ওটাকে ফ্লাশ আউট করতে গেলে বহু লোকের জীবনহানির সম্ভাবনা আছে। প্রাইম মিনিস্টার ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে যেইভাবে আছে থাকুক, জোর জবরদস্তির দরকার নেই, মাদ্রাসার ছেলেপেলেরা আছে, এখানে ঝামেলা করবা না, তাদেরকে ওখানে আটকিয়ে রাখো। এটা ছিল অনেক আগের কথা, 3 তারিখের পরের থেকে কথা। তো এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী দেশের থেকে চলে যাওয়ার পর আইএসপিআর থেকে জানানো হলো মিডিয়াকে সেনাপ্রধান 2টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এটা করেছে প্রধানমন্ত্রী অলরেডি লেফট ফর দিল্লি 12:30টায়। তো রিপোর্ট করলো বিবিসি যাত্রাবাড়িতে 2:45টায়। তো এর মধ্যে তো সরকার নাই, কিছু নাই, যে যাবার যখনই 2টার সময়, 2টার আগে মিডিয়া প্রচার হয়ে গেল, ব্রেকিং নিউজ আসলো প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। এইটুকুই, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, ব্রেকিং নিউজ। এটা আসলো 1:30টার পরে। তো সেখানে তো প্রধানমন্ত্রী নাই, সেখানে কোনো কমান্ড নাই, সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, নিয়ন্ত্রণ নাই। যার যার অবস্থান থেকে সে সরে গেছে, নিরাপদে চলে গেছে। যারা অফিসার বা যেখানে ছিল তারা পোশাক খুলে যার যার মতো করে যে যেখানে পেরেছে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কারণ চতুর্দিকে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। তো যেইভাবে তারা যাত্রাবাড়ির ঘটনাকে পুলিশের উপরে দোষ চাপালো, যে পুলিশ নিজ থেকে এই মিছিলের উপরে বা লোকজনের উপরে, বিক্ষোভকারী লোকজনের উপরে গুলি চালিয়েছে সেনাবাহিনী সরে যাওয়ার পরে। সেনাবাহিনী, সেটা তো রহস্যজনক, এটা তো সবাই দেখেছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রথমে বাড্ডায় ছেড়ে দিল, তখন 12:30টা, মানে যখন প্রধানমন্ত্রী চলে যায় নাই, মানে যাবে এই অবস্থা, তখনই বাড্ডা থেকে ছেড়ে দিল। তার কিছুক্ষণ পরে উত্তরা থেকে ছেড়ে দিল। তার কিছুক্ষণ পরে মাঠ ফাঁকা হয়ে গেল, আইন শৃঙ্খলা বাহিনী যার যার মতো করে সরে গেল। তো সেখানে যাওয়ার কথা হলো শহীদ মিনারে, প্রোগ্রাম হলো শহীদ মিনারে। রিপোর্ট করলো যে একটা গ্রুপ শহীদ মিনার চলে গেছে, আর একটা গ্রুপ যাত্রাবাড়িতে রয়ে গেছে, তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখন এই বিবিসি প্রথমে বলতেছে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালে রিপোর্ট নিয়ে জানা গেছে 30 জন মারা গেছে, সাধারণ মানুষ বা বিক্ষোভকারী। আবার তার পরের লাইনেই বলতেছে সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে এখানে আসলে মারা গেছে 52 জন। ওইটাকেই তারা ক্যাশ করলো, সোশ্যাল মিডিয়াকেই তারা ক্যাশ করলো, মানে যেটা বেশি আছে সেটাই তারা নিল। আর 6 জন পুলিশ মারা গেছে, যাত্রাবাড়ি থানা আক্রমণ করেছে, সেই সাথে সারা বাংলাদেশে 450 থানা আক্রমণ করেছে। কোথায় কি মারছে, পুলিশ মেরে ঝুলিয়ে রাখছে, ওই জুয়েলকে উত্তরায় মেরে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রেখে মেরেছে। আবার তার আগের থেকে কত ঘটনা ঘটেছে সারা দেশে, কত ঘটনা, জ্বালাও পড়াও, তার কিছুই উল্লেখ করে নাই। সম্পূর্ণভাবে ইনুস সেন্টার থেকে যা লিখে দেওয়া হয়েছে, তাদের মন মতো, ইচ্ছা মতো, মনের মাধুরী মিশিয়ে লিখেছে, সেইটাই তারা প্রচার করেছে। এখন কত $1 মিলিয়ন বিনিময় করেছে এটা এখন বোধহয় জানা যায় না, ভবিষ্যতে যদি জানা যায় আর কি। এটা ভবিষ্যতের একটা বিরাট কোশ্চেন থেকে গেল যে কত $1 মিলিয়ন বিনিময়ে এই রিপোর্টটা করেছে। এই রিপোর্টে কি হয়েছে? এই রিপোর্টের প্রেক্ষিতে অত্যন্ত চমৎকারভাবে, দক্ষতার সাথে আওয়ামী লীগের
উচ্চপদস্থ নেতা সহ নেতা কর্মী যে সমর্থক যে যেখানে আছে সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতা সজীব ওয়াজেদ জয় অত্যন্ত চমৎকারভাবে বিবিসির এই লজ্জাজনক কাণ্ডকে ব্যাখ্যা করে তাদের মুখে চুনকালি মেখে দিয়েছে একটা আন্তর্জাতিক সংস্থাকে। এবং আমাদের বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছে, বিভিন্ন কর্মীরা, সমর্থকরা যথাসাধ্যভাবে উড়িয়ে দিয়েছে। আমি আমার ফেসবুক আজকে লেগেছি, ধরা খাইছে ইনুস ম্যাজিক আরেকবার। এই ঘটনার মধ্য দিয়ে যে ইনুস যে বিশ্ব মিডিয়াকে কিভাবে ন্যাক্কারজনকভাবে পয়সা দিয়ে প্রভাব তাদেরকে কনভিন্স করে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করেছে। এটা তো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করেছে। এক শেখ হাসিনাকে প্রতিরোধ করতে গিয়ে, এক শেখ হাসিনাকে ছোট করতে গিয়ে তারা একের পর এক যে ব্যবস্থা নিয়েছে, প্রত্যেকটা ব্যবস্থা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেছে। শেখ হাসিনা তো একা শেখ হাসিনা না, এদেশের মানে বটম লাইন হলো এদেশের অর্ধেক মানুষ শেখ হাসিনার পিছনে, আর অন্তত 70 থেকে 75% মানুষ শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল এখন। আর এই ঘটনার মধ্যে দিয়ে গত এই 2 দিনে, গতকাল এবং আজকে এই 2 দিনে শেখ হাসিনার সমর্থন আরো 5%, কমপক্ষে আরো 5%, আরো বেশি হবে হয়তো, বেড়ে গেছে। আদতে লাভটা কার হয়েছে? তাদের মুখে চুলকানি পড়েছে, তারা আবার দেশদ্রোহী হিসাবে, দেশ বিরোধী হিসাবে চিহ্নিত হয়েছে, তারা সেই ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত হয়েছে। তারা যে একটা গ্যাং একসাথে হয়ে 5ই আগস্ট ঘটিয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি আরো বেড়ে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজকে একটা বিবৃতি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই বিবৃতির সাথে একমত, এবং আমি আশা করব আমার দল, অবশ্যই আমি নেত্রীকে অনুরোধ করব আজকে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য বা বিবৃতিকে সমর্থন করার জন্য। তারা কি বলেছে? তারা বলেছে 1 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সমস্ত বিচার আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা হেগে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা জাতিসংঘের অধীনে, সেখানে যেন এটার বিচার করা হয়। তারা এটা ইনুসকে অনুরোধ করেছে যে এই বিচার। অথচ ইনুস কিন্তু প্রথমে বলেছিল যে এই হত্যাকাণ্ডের মামলা তারা আইসিসিতে নিবে, কিন্তু তারা হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে নেয় নাই। কারণ ধরা পড়ে যাবে যে হত্যাকাণ্ড আইসিসি তো তদন্ত করবে, তখনই ধরা পড়ে যাবে কিভাবে কিভাবে মানুষগুলি মরেছে। আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে, আমি একমত তাদের সাথে, যে সরকারের যদি সৎ সাহস থাকে, অবৈধ সরকারের ইউনুসের যদি সৎ সাহস থাকে, তারা যদি সঠিক বিচার চায়, যারা মারা গেছে তারা সে যেই হোক, 1 থেকে 15ই আগস্ট যেটা জাতিসংঘে বলেছে, যেই হত্যাকাণ্ডের যে রিপোর্ট দিয়েছে জাতিসংঘ 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত, কিন্তু তারা সেটা ইন্ডেমনিটি দিয়ে বসে আছে। 5 তারিখের পর থেকে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যা কিছু করছে সেটার কোনো বিচার করা যাবে না, সেই দায় মুক্তি দিয়ে অলরেডি বসে আছে। কারণ এই সময়ের মধ্যে হাজার হাজার পুলিশ
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সমর্থক হিন্দুদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। সব গোমর বেরিয়ে যাবে। এই অবৈধ সরকারের একজন উপদেষ্টা নিজেই তো দায় স্বীকার করে নিয়েছে। 1 জুন থেকে 19 জুলাই পর্যন্ত এটা ছিল তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ, তারপরের ধাপ ছিল আন্দোলনের অংশ। এটা তারা নিজের যত কিছু, মেট্রো রেলের জ্বালিয়ে দেওয়া, পুলিশ ঝুলানো, মেরে ঝুলানো, যত কিছু ঘটেছে 19 তারিখ পর্যন্ত, সবকিছু তাদের পরিকল্পনা মাফিক। চট্টগ্রামে 15 জন আমাদের ছাত্রলীগের ছেলেকে 6 তলার থেকে ফেলে দিয়েছে, একজন সবাই দেখেছে। ফায়ার ব্রিগেড যেতে পারে না, তাদেরকে মেরেছে, গাড়ি গুড়ি জ্বালিয়ে দিয়েছে। সব জায়গায় পুলিশ বক্সগুলি, শত শত পুলিশ বক্স ঢাকা শহরে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে। 450-র উপরে থানা শুধু জ্বালিয়েই দেয় নাই, লুট করেছে, সমস্ত অস্ত্র নিয়ে গেছে। সেই অস্ত্র এখন এই জঙ্গিদের হাতে। অতএব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কথা আজকে বলেছে, আশা করি আওয়ামী লীগও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বিবৃতির সাথে একমত প্রকাশ করে এই মামলা আইসিসিতে নেওয়া হোক। ওই তাজুল আর এই সমস্ত রাজাকার আল বদররা এখানে যেটা করবে, এটা আমরা মানি না। আমরা বিচার চাই এবং আমরা বিচার করব। প্রধানমন্ত্রী বারবার প্রতিদিন বলতেছে এর বিচার সে করবেই করবে, যেই এটার সাথে জড়িত থাকুক। সেটা দেখা হবে না। আরো কথা আছে, আরো কথা বলা যাবে, আমি আর বড় করতে চাই না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।